আজকে আমার ভিডিওতে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তা শুধু ভারতবাসী নয়, পৃথিবীর প্রতিটি কোণার প্রতিটি মানুষের কাছে একটি বিস্ময়। একটি চূড়ান্ত অসম্ভব কি করে সম্ভব হলো সেই কাহিনীর নেপথ্যের কাহিনী। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা। আমরা বেশিরভাগ বিশ্ববাসী শুনেছি, বারংবার শুনেছি, প্রতিবার যেন নতুন হয়ে ফিরে আসে একই লেখা, প্রতিবার যেন নতুন কিছু আবিষ্কার করি তা থেকে। কিন্তু সেই ঐতিহাসিক বক্তৃতা দেওয়ার সময় স্বামীজির মধ্যে কি হয়েছিল, কি অনুভব করেছিলেন জানেন কি? অনেকেই হয়তো জানেন, আবার অনেকের কাছে তা অজানা। সেই মাহেন্দ্রক্ষণ কিভাবে উপস্থিত হলো শুনলে আজও গায়ে কাঁটা দেয়। সেদিন বীর সন্ন্যাসী জয় করেছিলেন গোটা বিশ্ব তার পরম গুরুর উপদেশাবলীর মাধ্যমে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আর একটি নতুন ভিডিওতে। আমার চ্যানেলে স্বামীজির শিকাগো বক্তৃতার ভিডিও আছে, যদি ইন্টারেস্টেড থাকেন তো দেখতে পারেন। আজ বলবো সেই ঐতিহাসিক বক্তৃতার ঠিক আগে স্বামীজির কি উপলব্ধি হয়েছিল, তিনি সেই সম্পর্কে কি বলেছিলেন পরবর্তীকালে, তা সবই আজ শেয়ার করব আপনাদের সাথে। আসুন তাহলে শুরু করি। স্বামীজির আমেরিকা যাত্রাকালে কত রকমের বিপদ বাধাবিঘ্ন অতিক্রম করেছিলেন তা আমি আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। তিনি কিভাবে পরিচয়পত্র পেলেন তাও সেই ভিডিওতে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটি দেখলে আজকের ভিডিওটির আলোচনা বুঝতে আপনাদের সুবিধা হবে। প্লেলিস্টে সেই ভিডিওটি দেওয়া আছে। ডক্টর ব্যারোজ পড়লেন অধ্যাপক রাইটের লেখা বিবেকানন্দের সংক্ষিপ্ত পরিচয়পত্র। সূর্যের কি কোনো পরিচয়পত্র লাগে? এ কথা লিখেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক জন হেনরি রাইট। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না ডক্টর ব্যারোজ। তাকালেন বিবেকানন্দের দিকে। ব্যারোজ দেখলেন হাজার সূর্যের আলো সেই দৃষ্টিতে। এমন চোখ ব্যারোজ কখনো দেখেননি। ধর্ম মহাসভায় ভাষণ দেওয়ার আমন্ত্রণপত্র ব্যারোজ তুলে দিলেন বিবেকানন্দের হাতে। সেই বহু প্রতীক্ষিত দিন উপস্থিত। 11 সেপ্টেম্বর 1893 সাল, সকাল ঠিক 10টা। আরম্ভ হলো শিকাগোর দি পার্লামেন্ট অফ রিলিজিয়ন। বিবেকানন্দ এবার তাকালেন সামনের দিকে। কানায় কানায় পূর্ণ বিপুল প্রেক্ষাগৃহ, থরে থরে প্রসারিত গ্যালারিও উপচে পড়ছে পুরুষ ও নারীর ভিড়ে। ধর্মসভায় এত নারী! অবাক হলেন স্বামীজি। ভারতবর্ষের মেয়েদের কথা মনে পড়ল স্বামীজির। তারা যে পড়ে অতল অন্ধকারে, কে দেখাবে তাদের পথ? বেজে উঠল অর্গ্যান। সেই গম্ভীর শব্দে যেন প্রকাশিত হাজার হাজার হৃদয়ের প্রার্থনা। একটি মিছিলের মধ্যে হাঁটছেন ভারতের নবীন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। পরনে তার ঘন লাল জোব্বা, যেন রাজার কিরিট মাথায় শোভা পাচ্ছে। এই পোশাক তিনি পেয়েছেন ক্ষেত্রীর রাজার কাছ থেকে। হঠাৎ তিনি অনুভব করলেন তিনি একা নন, তার পাশাপাশি প্রায় তাকে ছুঁয়ে ছুঁয়ে হাঁটছেন আরো একজন। তাকে দেখার জো নেই, তবু তিনি আছেন। তিনি পরে আছেন কালো একটি কোট আর খাটো ধুতি। মুখে তার সেই ভুবন ভোলানো হাসি। স্বামীজির মন দেখতে পায় তাকে।
স্বামীজির হৃদয় শুনতে পায় তার কণ্ঠস্বর। নরেন শোন, তোর ডাক এলেই উঠে পড়বি নি, তুই উঠবি সবার শেষে, বুঝলি? স্বামীজি শুনতেই থাকলেন সেই কণ্ঠস্বর। তিনি স্বামীজিকে বলছেন, আগে শোন অন্যদের কথা, তারপর তো তুই বলবি। সবাই বলবে বই পড়া কথা, বিদ্যা জাহির করবে, তোর মুখে আজ মা কথা বলবে রে। দেখবি এবার বেটির কি ক্ষমতা, তোর কথায় ঝড় উঠবে নরেন। মানুষের হৃদয়ে গর্জন করবে সমুদ্র। মায়ের লীলা দেখবি আজ, জগৎ দেখবে কি কাণ্ড ঘটতে চলেছে। স্বামীজি মনে মনে আকুল ভাবে ঠাকুরকে ডেকে যাচ্ছেন। ঠাকুর, তুমি আমাকে ভুলে যাওনি, এসেছো আমার সঙ্গে। বিবেকানন্দের চোখ কান্নায় ঝাপসা হয়ে যায়। মিছিল এসে থামে মঞ্চের সামনে। স্বামীজি ধীরে ধীরে মঞ্চে উঠে যান। এত ভিড় দেখে স্বামীজি ভাবেন, এত মানুষ কি শুনতে এসেছেন, কি নতুন কথা শুনতে চান এরা। কি করে পারবো আমি ভারতবর্ষের হৃদয়ের কথা তুলে ধরতে, প্রচার করতে? বিবেকানন্দ পারবেন কি সেই নতুন কথা শোনাতে? আবার ভেতর থেকে অনুভব করলেন ঠাকুর বলছেন, নরেন, তোর ভয় কি? বিশ্বাস হারাসনি, মা আছে তোর হাত ধরে। কি ঘটতে চলেছে আমি সেসব দেখতে পাচ্ছি নরেন। স্বামীজি শুনতে পান তার হৃদয়ে সেই পরিচিত কণ্ঠস্বর। তিনি চোখ বুজে স্থির হয়ে বসে আছেন। তার মানসপটে ফুটে ওঠে একটি অমল পদ্ম, তার ওপর পরমহংসদেবের দুটি পা। নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেন স্বামী বিবেকানন্দ। সকালের দিকেই ডাক এলো বিবেকানন্দের। ঘোষণা করা হলো এবার বলবেন ভারতবর্ষের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। নরেন, এখনো আসেনি সেই পরম লগ্ন, তুই বল এখন নয়। শুনতে পেলেন স্বামীজি। বিবেকানন্দ তাই করলেন, কিছুটা সময় চাইলেন। মুচকি হাসলেন কেউ কেউ। অনেকে ভাবলেন এই নাবালক প্রতিনিধি হয়তো ঘাবড়ে গেছেন। কথাটা অবশ্য সত্যি। বিবেকানন্দ নিজেও জানেন তার গলা শুকিয়ে আসছে, তিনি বেশ নার্ভাস। দুপুরে আবার এলো তার ডাক, কিন্তু এবারেও স্বামীজি শুনতে পেলেন সেই কণ্ঠস্বর। বলছেন, নরেন, বিকেল পর্যন্ত অপেক্ষা কর, ওদের বলতে দে, তুই পরে বলবি, জগৎ শুনবে নরেন। বিবেকানন্দ এবারেও বললেন, আরো একটু সময় চাই। কারো মনে আর সন্দেহ নেই, বিবেকানন্দ ধর্ম মহাসভার একেবারে অযোগ্য, ভারতের ব্যর্থ প্রতিনিধি। এর কিছু পরে স্বামীজি শুনলেন আবার সেই কণ্ঠস্বর, নরেন, এবার এসেছে সেই পরম লগ্ন, ওঠ নরেন, সারা পৃথিবী তোর অপেক্ষায়। বিবেকানন্দ বিস্মিত। ঠিক তখনই শেষবারের মতন ডাক এলো তাঁর। স্বামীজি এগিয়ে গেলেন মঞ্চের মাঝখানে। চোখ বুজে অনুভব করলেন পরমহংসদেবকে। শুনতে পেলেন সেই কণ্ঠস্বর, নরেন, আমি দেখতে পাচ্ছি তোর কপালে মা এইমাত্র দিয়ে দিল রাজটিকা, তোর কণ্ঠে মা এসে বসেছে রে। বিবেকানন্দের কণ্ঠ থেকে অবলীলায় উচ্চারিত হলো ভাষণের সেই প্রথম লাইনটি। আর অমনি ৭,০০০ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে উঠে দিতে থাকলো করতালি। ২.৫ মিনিট ধরে চলতে লাগলো সেই আশ্চর্য উদযাপন। এর পরের ঘটনাবলী আমি আমার আগের একটি ভিডিওতে শেয়ার করেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আমার চ্যানেলের নতুন বন্ধুদের একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।